হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে রিন্টুর ছুটি। সকালবেলা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম দুজন মিলে। আর এই কুকুরটাকে তো তোমরা দেখেছো, প্রায় প্রায় আমাদের বাড়ি আসে। তবে আজকে কিন্তু ও নিজের 2 ছানাপোনাকেও নিয়ে এসেছে, তো ওদেরকে একটু রুটি খেতে দিলাম। আর যেহেতু আজকে ওর ছুটি আছে, তবে ওকে একটু বেরোতে হবে, চুচুড়া যাবে কিছু কাজের পারপাসে। সেই জন্য ও ওদিকে রেডি হচ্ছে, আর এই ফাঁকে আমি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ও যেহেতু দেরি করে উঠেছে, সেই জন্য বিছানাটা আমার এখনও তোলা হয়নি। আর কাল রাত থেকে না আমার মাথাটা বেশ যন্ত্রণা করছে, গা হাত পাটাও ব্যথা ব্যথা। সকালবেলা উঠে আজকে বাসি কাজ সব কিছুই করা হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে বাঁধাকপির তরকারি। মা ভাত আর ডাল করে রেখে স্কুলে গেছে, আর এই দেখো ও এখন বেরিয়ে যাচ্ছে। হুম, ওর বেশিক্ষণের কাজ না, বললো 2-3 ঘন্টার মধ্যেই চলে আসবে। আমিও গেট ফেট দিয়ে চলে এলাম ঘরে। এখন রান্না চাপাবো। মাছ নিয়ে এসেছে বাজার থেকে ও, আর তার সাথে দেখলাম বেশ কিছু সবজি বাজারও নিয়ে এসেছে, কারণ ঘরে ফুলকপি ছাড়া আর কিছুই ছিল না। তো সেইগুলোকে এখন সব গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দেবো। তার সাথে নিয়ে এসেছে পালং শাক। আমি জানতাম না এটা পালং শাক, মানে আমার না পালং শাক আর পুঁই শাকটা গুলিয়ে যায়। তাই ওকে জিজ্ঞেস করলাম কী শাক এটা, ও বললো পালং শাক, ওর খুব ভালো লাগে। তাই জন্য আজকেই করে ফেলবো এটা, কারণ না হলে কালকে তো ওর আবার কাজ আছে, আর কালকে সকালবেলায় তাড়াতাড়ি করে করা সম্ভব হবে না, আর রাত্রেবেলা তো শাকটা খেতে নেই। সেই জন্য আজকেই করব। তো মাছ আর শাক এই দুটোকে এখন করা হবে। 2 আটি শাক নিয়ে এসেছে, 1 আটি রেখে দিলাম, আর 1 আটি করবো। আর তার সাথে দেখো কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে, আর এই শাকগুলো এত কুচো কুচোও ছিল, এখানে গোটা স্ল্যাবটা জুড়ে পড়েছে। সেগুলোকে আবার গুছিয়ে ঠিকঠাকভাবে রাখলাম। ছুটির দিন বলে একেই দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর ওই যে বাইরে লালু ভুলু এসেছিল, তাদেরকে নিয়ে খেলা করতে করতে বাজিয়েছে 11টা। তারপর বাজার নিয়ে এসে দিয়েছে 12টা 10-এ, দিয়েও বেরোলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এইরকমভাবে ইন্ট্রো দিতে হচ্ছে, কারণ ভীষণ দেরি হয়ে গেছে, বাচ্চা বেলা 1টা, কোনো রান্না হয়নি। আসলে সকালবেলাতে আজকে বাঁধাকপির তরকারি করা হয়েছিল। এবার আমি মা দুজনেই জানতাম রিন্টুর আজকে কাজ আছে, তো ও তারপরে বললো যে না আজকে কাজে যাবে না, আজকে ওর জাস্ট কাঁচরাপাড়ার ওদিকে কি দরকারে যেতে হবে সেইটুকুটা করে চলে আসবে। ফলে দুপুরে ও লাঞ্চ করবে এখানে। এবার ও বলছে আমি এই বাঁধাকপির তরকারি দিয়ে খাবো না। ও আবার মাছ নিয়ে আসলো। মা তো এগুলো কিছুই জানে না, মা বেরিয়ে গেছে। মাছ নিয়ে আসলো, তার সাথে দেখছি পালং শাক নিয়ে এসছে। তাহলে শাকটাও আজকেই করি, এই হচ্ছে ব্যাপার। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে পুরোপুরি 1টা। চল করে কাজগুলোতে হাত লাগাই, আর একটুও বকবক করার টাইম নেই। সমস্ত কাটাকাটি সবকিছু, মাছ ধোয়া, শাক কাটা, মাছের ঝোলের আলু কাটা, টমেটো পেঁয়াজ মশলা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। শুধু চটপট রান্নাটা করলেই হয়। আজকে এত খিচিবিচি লেগেছে, ভেবেছিলাম আজকে আর শ্যাম্পুটা করবো না, কিন্তু বিকালবেলাতে আবার যদি কোথাও বেরোই সেই জন্য করে নিলাম, কারণ চুলটার একদম তেল চিপচিপে অবস্থা। তো যাই হোক, বেলা 1টা 10, এখন আমি এলাম রান্নাঘরে। এই যে সকালবেলা দেখতে পাচ্ছ বাঁধাকপি তরকারি করেছিলাম, তো ওইটাই কড়াই থেকে তুলে নিচ্ছি। তাহলে এই কড়াইতে আবার রান্না করে ফেলতে পারবো, নাহলে শুধু শুধু আর একটা কড়াই করার কোনো মানেই হয় না। তো বাঁধাকপির তরকারিটা বেশ অনেকটাই হয়েছিল, কারণ ওই তো ওটাই ঠিক ছিল প্রথমে, যে শুধু বাঁধাকপির তরকারি হবে আর একটা কিছু ভাজা হবে, তারপরে তো মাছ নিয়ে এসেছে। তো সব কিছু কাটাকাটি করাই ছিল। এখানে আমি এখন মাছের ঝোলের জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এর আগে আমি যতবার করেছি ততবার লাল শাক করেছি, পালং শাকটা একবার করেছিলাম, সেটা মার কাছ থেকে রেসিপি জেনে করেছিলাম। কিন্তু আজকে তো সেটা পসিবল না, তাই জন্য কিয়াকে ফোন করলাম, মানে আমার একটা ফ্রেন্ড, তো ওর কাছ থেকে রেসিপিটা জানলাম। আর এদিকে দেখো এখন চটপট করে মাছগুলো ভেজে নেব। অনেকগুলো মাছ আছে, তাই বেশ কিছু মাছ কড়া করে ভেজে কালকের জন্য রেখে দেবো, কাল ঝোল করে নেওয়া যাবে। আর কয়েকটা মাছ আজকে ঝোল হয়ে যাবে। এদিকে দেখো মাছের ঝোলের আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। কথায় বলে না, সময় সব কিছু শিখিয়ে দেয়। বিয়ের পর আমি এই মাছ যখন ভাজতাম কি ভয় পেতাম, তার সাথে আমি একটা একটা করে মাছ ভাজতাম, মানে কত দেরি হতো ভাবো। এখন যেমন বেশ অনেক কটা মাছ, মানে কড়াইতে যতগুলো আটে ততগুলো আমি একসাথে করে ভেজে নিই, আর ওই সাইডে আলু সেদ্ধ করতে বসিয়ে দিই বা ঝোলটা বসিয়ে দিই। আগে আমি ওরকম একটা একটা করে ভাজতাম, সেটা কমপ্লিট হতো, তারপর ঝোল বসাতাম। তো সেই আর কি, সব কিছুই এক্সপিরিয়েন্স। আমার মা তো সব সময় বলে যে এখন যা পারিস না সেটা আর 1 বছর পর দেখবি অনেকটা শিখে গেছিস, সময় সব কিছু শিখিয়ে দেয়। আর এদিকে আমি মাছের ঝোলের জন্য মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি। ওই তেলগুলো পড়ে যায়, আর সেই মশলা তেলের দাগ যদি একদম শেষে মোছা হয় না, খুব বেশি উঠাতে কষ্ট হয়। সেই জন্য সাথে সাথে আমি এরমভাবে ক্লিয়ার করতে থাকি। এদিকে মশলাটা কষিয়ে যাওয়ার পর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো সেটাই এখন দিয়ে দেবো। আর এর মাঝে দেখো এই যে আলু ভাজার মতন আলু কাটা, কারণ আমি ভেবেছিলাম আলু ভাজা করব, তো মাছ এনেছে দেখে আবার শাক হবে, তাই ভাবলাম আর আলু ভাজাটা করবো না। সেই জন্য ওই একটুখানি কেটেছিলাম, ওটা আবার এর মধ্যেই দিয়ে দিলাম। সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ঝোলটাও চাপিয়ে দিয়েছি, তাই এইদিকে আমি শাকটা চাপিয়ে দিলাম। আর আমি না একটা ভুল করেছি, শাকটা 2 আটি কেটে দিলেই হতো, করার পর একদম একটুখানি হয়ে গেছে। এতটা জল থাকে শাকের মধ্যে আমি বুঝতেই পারিনি।
তো সেই জন্য দেখো পরিমাণটা ভীষণই কমে গেছে। তবে যাই হোক, শাকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, রসুন দিয়ে করেছিলাম। তোমরা যদি কেউ অন্যভাবে করে থাকো আমাকে রেসিপিটা শেয়ার করো। আমি জানি অনেকে পালং শাকে আলু দিয়ে করে, বেগুন দিয়ে করে, বড়ি দেয়। আমার ইচ্ছা আছে করার, তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। আর বললাম না কিছু মাছ ভাজা রেখে দেবো, কিছু মাছ ঝোলে দেবো, তাই বেছে বেছে ঝোলের মাছগুলো ঝোলে দিয়ে দিলাম, মানে যেগুলো ঝোলের জন্য ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর বাদ বাকিটা কড়া করে ভেজে রেখে দিয়েছি। এদিকে দেখো মাছের ঝোল কমপ্লিট। একটু ধনেপাতা দিলে কি ভালোই না লাগতো, তবে এই বাড়িতে কেউ খায় না, সেই জন্য দিতে পারি না। আর এই দেখো এতগুলো বাসন হয়েছে, সেগুলোকে এখন মেজে ধুয়ে নিয়ে আসলাম। কি ভাগ্যিস জলটা এখনও যায়নি, আজকে জল চলে গেলে খুব প্রবলেমে হতো। তো যাই হোক, এখন সব কিছু আবার উপর করে দিচ্ছি, তাতে জলটা ঝরে যাবে। জল না ঝরিয়ে র্যাকে তুলি না, নোংরা হয়ে যাবে, আর জলের একটা দাগ পড়ে যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বাচ্চা পুরোপুরি দুটো। এতক্ষণ আমার মাছের ঝোল কমপ্লিট হলো, শাক কমপ্লিট হলো, কালকের জন্য কিছুটা মাছ ভেজে রেখে দিলাম, সমস্ত বাসনগুলো মাজলাম, রান্নাঘরটা একবার ঝাঁট দিলাম, ও আসবে ওর জন্য স্নানের জল তুলে রাখলাম, সমস্ত কিছু করে আমি বসেছি। শুধু ওদিকে একটা ব্লেজার ঝুলছে, যেটা ব্যাগে ঢোকাতে হতো, সেটা হয়নি। কালকে ইন্টু এই রোল কেকগুলো নিয়ে এসেছিলো, ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টে খাবো। ব্রেকফাস্ট আমি করছি এখন 2:10 বাজছে। এবার তোমরা বলবে যে এতবেলা আমি ব্রেকফাস্ট কেন করছি, লাঞ্চ করে নিলেই হতো। হ্যাঁ অ্যাকচুয়ালি হতো, বাট রিন্টু যে কাজটায় গেছে ফোন করলো, ওর আসতে এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো অতক্ষণ অব্দি ওয়েট করা পসিবল না। আর ও আছে ছুটির দিনটা, আমি আগে খেয়ে নেবো, সেটাও ইচ্ছা করছে না। তার জন্য এটা খেয়ে নিই, খিদেটা মিটে যাবে, তারপর ও আসলে একসাথে খাবো। আর মা এখনো স্কুল থেকে আসেনি। তোমাদের সকালেই বলছিলাম না যে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই টাইমে আমার ভালো রকমই জ্বর এসেছিলো, তো সেই জন্য আর কিছু শ্যুট করা হয়নি। সন্ধ্যেবেলা এখন এখানে রেডি হচ্ছি, একটু বেরোবো। আজকে যেহেতু ছুটি ছিল, তো সন্ধ্যেবেলাতে একটু ভাবলাম ক্যাফে থেকে ঘুরে আসি। সেরকম বাইরে বেশি দূর কোথাও যাওয়ার ইচ্ছে নেই, আর অনেকটা লেটও হয়ে গেছে দুপুরবেলাতে। তো সেই জন্য এখন রেডি হয়ে 3জন মিলেই বেরিয়েছি। এখানে রাস্তাতে একটা কাকিমার সাথে দেখা হয়েছিল, তাই গল্প করলাম একটুক্ষণ, তারপরে আবার চললাম। আর এই রাস্তাটা এত ফাঁকা ফাঁকা, দেখো পেছন দিকে আমি ছিলাম আর আমার পেছন দিকে আর কেউই নেই, জাস্ট একটা ওই বাইক যাচ্ছিলো। এই দিকটা পুরো ব্যাকওয়ার্ড সাইড, কিন্তু জায়গাটা তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো, কারণ জায়গাটা সত্যি বেশ সুন্দর, নিরিবিলিতে টাইম কাটানোর জন্য খুব ভালো। আর এই যে দুর্গা মাকে দেখতে পাচ্ছ, এটা মালঞ্চ ক্লাবে হয়েছিল, মানে আমার দিদিভাইদের পাড়াতে হয়েছিল, তবে ভাসান হয়নি। ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, এখানে রেখে দেওয়া হয়েছে ডেকোরেশন হিসাবে। আর আজকে ক্যাফেটা অন্য দিনের থেকে না একটু ফাঁকা ফাঁকাই ছিল, তবে এই যে এই ছাউনি দেওয়া জায়গাগুলো, এগুলো সবই ভরাট। আর এখানে কারোর বার্থডে সেলিব্রেট হবে। এখানে একটাই প্রবলেম হচ্ছে, খাবার অর্ডার করার পর বেশ অনেকটা টাইম নেয়। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু 4-5টা ঘুরছিলাম, আর এখানে আমাদের অর্ডার চলেও এসেছে। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম মশলা চা, তার সাথে ছিল এই ক্রিস্পি চিকেনটা। এটার আগের দিন যেটা বানিয়েছিল না, সেটাই চিকেনটা একটু বেশি ছিল, আজকে একটু কোয়ান্টিটি বেশি ছিল কিন্তু চিকেন কম। তো যাই হোক, খেতে বেশ ভালোই ছিল। মশলা চাটা কিন্তু এখানে অসাধারণ বানায়, আমি আসলে তো এই চাটা খাই, মানে এইটুকু খেয়ে লিটারালি পোষায় না। পেছন দিয়ে এই লাইটটার জন্য না মুখটা পুরো ব্লার চলে এসেছে, তো আমি বারবার বলছিলাম এই নিরক্ষরেখার জন্য ভিডিওটা ঠিকঠাক আসেনি। তারপর নিয়েছিলাম আমরা মোমো। এখানে মোমোটা অসাধারণ করে, মানে এখানকার ফুড কোয়ালিটি সত্যিই আমার ভীষণ ভালো লাগে। মোমোর যে লেয়ারিংটা থাকে একদম পাতলা থাকে, আর ভেতরে ভরে ভরে চিকেন থাকে, মানে স্টাফিংটার কথা বলছি। অন্য জায়গায় মানে বহরমপুর আমি 2 জায়গায় খেয়েছি, এক জায়গায় তো বাঁধাকপিতে ভর্তি, আর এক জায়গায় পেঁয়াজে ভর্তি, তবে এখানে অ্যাকচুয়ালি চিকেন মোমো দেয়। তো বেশ সুন্দর লাগছিল। মা আর আমি চিকেন মোমো খেলাম, আর তারপর ও নিয়েছিল নিজের জন্য চাও, সেখান থেকেও একটু টেস্ট করবো না তা কি হয়। তো এই সমস্ত খেয়ে রাত্রে তো আমার পক্ষে আর ডিনার করা পসিবল না, ওরা নিজেদের জন্য রুটি কিনে নিল। এরপর চলো সোজা বাড়ি। আজকে রাত্রে বাড়ি ফেরার পর এমন কিছু ঘটনা ঘটে, যে কারণে কাল সকাল করে আমাকে বাড়ি চলে যেতে হয়। মানে তোমাদের তো বললামই যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আর রাত্রিবেলা থেকে প্রচণ্ড চেস্ট পেন শুরু হয়, সাথে প্রচণ্ডই জ্বর। তো সকালবেলা উঠে আমি ডিসিশন নিই যে না, আমি বহরমপুর চলে যাব। এবার কি হয়েছে বাকিটা আমি তোমাদের আগে ভিডিওতে বলছি, এখন চলো বাড়ি যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বহরমপুরে আমার নেক্সট ডে। কালকে মানে হঠাৎ করেই আমার এখানে আসা হয়েছে। ব্লগের শুরুতে তোমরা আমায় দেখলে গয়েশপুরে, এবার হঠাৎ করেই দেখছো বহরমপুরে। তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি রিন্টু 2 দিন আগে গেছিলো খেলতে, তো ওই ভোরবেলায় উঠেছে, প্রায় উঠেছিল 5:15-20। তারপরে গেছে, খেলাধুলা করেছে, এই সমস্ত করে লাগিয়ে এনেছে ঠান্ডা। এবার সেটা এত মারাত্মক, আর আমার ঠান্ডার না একটা ধাঁচ আছে, মানে ভাইরাল জিনিসগুলো না আমার চটপট ধরে নেয়।
যাই হোক, এবার আমার সামনে ওরকম হাঁচি কাশি দিয়ে যাচ্ছে, আমারও কাল সকাল থেকে শুরু হয়েছে নাকের এই জায়গাটা করে যন্ত্রণা, আর এই পোর্শনটা থেকে আমি বুঝতে পারছি আমার ভালো রকম পেন হচ্ছে, মানে টনসিলে ব্যথা শুরু হয়ে গেছে, এই মুখের ভেতর পুরো লাল হয়ে আছে, ইনফেকশন হয়ে গেছে। আমার টনসিলে ইনফেকশন ব্যাপারটা খুব বাজে রকমভাবে একটা টাইমে ছিল, এখনও পুরোপুরি কভার আপ হয়নি, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, আমার পুরো এই জায়গাটা ব্যথা করছে। তো যাই হোক, এবার কালকে যত টাইম বাড়তে থাকে, তো কালকে তো দেখলেই বেলা 2টোর সময় আমি ব্রেকফাস্ট করেছি, ওই টাইমের পর থেকে না আমার শরীরটা আরও আস্তে আস্তে ছাড়তে থাকে। এবার সন্ধ্যেবেলাতে বেরিয়ে এসেছি, ঘুরে এসেছি, আসার পর রাত্রিবেলা থেকে আমি আর ডিনারও করিনি। ঘুরে আসার পর তোমাদের সঙ্গে জন্য কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি অসহ্য আমার গলার যন্ত্রণা করছিল আর বুকে ব্যথা করছিল প্রচণ্ড, কারণ এই জায়গাটা দিয়ে আমার পুরো এই পোর্শনটাতে ব্যথা করছে, মানে হাত দিলেই ব্যথা লাগছে। তো আমি ভালো মতন বুঝতে পেরেছি যে আমাকে ভালো রকম বিছানায় ফেলবে। তো সেই জন্য বললাম না, আমি থেকে লাভ নেই, আমি চলে যাই বহরমপুরে। আমি বিশ্বের যে প্রান্তেই থাকি, আমার মনে হয় আমি মার কাছে থাকার মতন শান্তি আর রেস্ট কোথাও পাবো না। তো মা যেভাবে প্যাম্পার করতে পারবে সেভাবে কোথাও পসিবল না, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমি ওখানে জাস্ট থাকলে পারতাম না, মানে আমার জ্বর, আমি ওষুধ খাই না, আমি আগেও তোমাদের বলেছি, আমি জ্বর হোক যা কিছু হোক, মানে যতক্ষণ অবধি পারা যায় আমি ওষুধ খাই না, কারণ ওষুধ খাবো আমার পুরো ঠান্ডাটা আরও বসে যাবে, ঠান্ডাটা আরও বসে গিয়ে আমাকে আরও ভোগান্তি দেবে, তো ওই জন্য আমি খাই না, আর আমি ওই চেস্ট পেনটা না নিতে পারি না। তো ফাইনালি আমি এখানে চলে এসেছি। কালকে আসার সময় যেহেতু দুপুরে বেরিয়েছি, আমি কোনো মানে সোয়েটার ফোয়েটার পরিনি, একদম চট করে প্ল্যান হয়েছে বেরিয়ে এসেছি। আর ওই ট্রেনের হাওয়াটা আমার আরও লেগে গেছে। নেমে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, লোভ কন্ট্রোল করতে পারিনি, ফুচকা খেয়েছি, পুরো কাশিটা বসিয়ে দিয়েছে। এই সবের চক্করে আমার মানে কালকে আসার পর থেকে আমি পুরো বিছানায়, মানে বিছানা ছেড়ে আমি উঠতে পারিনি, লিটারেলি আমি এখানেই শুয়ে আছি, এখানেই উঠেছি, এখানেই বসে মা খাইয়ে দিয়েছে। এখন বাজছে 10টা 10, আমি এতক্ষণে উঠেছি, এই মুখের সামনে এখানটা করে মা সব দিয়ে গেছে, আমি এখনও ব্রাশটাও করিনি, মা বলছে ব্রাশ করিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, আমার দিচ্ছেই না শরীর, আমার ভয়েসে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এদিকে মা আছে, চোখ মুখের অবস্থা আমার যাতা রকম, মানে দেখতে পাচ্ছ আমি কাজলটাও ঠিকঠাকভাবে তুলতে পারিনি, আর আমি না ফোনটা ধরে কথা বলবো সেই ক্ষমতাটুকু আমার নেই। তো এই হলো আমার স্টোরি সাডেন এখানে চলে আসার। এবার কবে ফেরত যাব বলতে জ্বরটা একটু ঠিক না হওয়া অবধি আমি ফেরত যাব না, কারণ ওখানে আমার জল ঘাটতেই হয়, নিজের সংসারে স্বাভাবিক প্রত্যেকটা মানুষকেই করতে হয়। সকালবেলা ওই বালতি টানার ক্ষমতা আমার নেই, মানে লিটারেলি লেপটা আমার সরানোর ক্ষমতা নেই। ওইদিকে 2টো লেপ কালকে খুলে আমি নিয়েছিলাম, মানে এই একটা তো নিয়েছি, তার উপর ওইটা নিয়েছিলাম। তো সকালবেলাতে মাকে আমি বলছি আমি ভাঁজ করে দেবো, বাট আমি পারিনি, মা করেছে। তো আমি একটু সুস্থ না হওয়া অবধি আমি যাবো না, এই হচ্ছে ব্যাপার। আমি এই ব্লগটা এখানেই এন্ড করে দেবো, আজকে ব্লগ করারও ক্ষমতা নেই। বাই দ্য ওয়ে আজকে সানডে, চিকেন নিয়ে এসেছে, কারণ আমি কিছু খেতে পারছি না, কারণ ভালো লাগছে না মুখে কিছু খেতে বেসিক্যালি। তো দেখা যাক, অনেকক্ষণ বুকে ফেললাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আজকে একটু বেটার ফিল করি, কালকের দিনটা ব্লগ করবো, পরশু দিন তাহলে চলে যাব। চলো এখানেই ব্লগটা এন্ড করে দিলাম, টাটা।